আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি জেফ্রি এপিস্টন নিয়ে এমন কিছু রহস্যময় কথা আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলো আপনারা এর আগে জানতে পারেননি। এখানে প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে নেই, এই যে ঘর, এটা হয়তো অলরেডি আপনারা দেখেছেন, এবং এই যে একটি সূর্য ঘড়ি, মূলত এই সূর্য ঘড়ি ধরে ধরে এখানে শিশু বলি দেওয়া হতো, এবং এই কথাগুলো কিন্তু কোরআনেও রয়েছে। আমি আপনাদেরকে পুরো জিনিসটা ডিটেল দেখাচ্ছি, জেফ্রি এপিস্টনের সেই যে দ্বীপ এবং তার সেই দ্বীপ কেন্দ্রিক যে সকল ঘটনা ঘটতো, এইটার সাথে যে শয়তানের পূজা, সেইটানিক রিচুয়াল সকল কিছু জড়িত, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে কোরআনে একটি আয়াতে নিয়ে যাই, সূরা আস-সাফফাতের 125 নম্বর আয়াত। সেখানে রয়েছে, তোমরা কি বাল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে। এই যে বাল দেবতা, এই বাল দেবতার কিন্তু আপনারা নাম শুনেছেন, যার আরেকটা নাম রয়েছে মলক। এই যে এখানে একটা ছবি আছে, এই মলক মূলত কি করত? এই মলকের কাছে মূলত শিশু দেওয়া হতো, বলি দেওয়া হতো, সেই যে দেবতা হিসেবে যাকে মানা হতো তার সামনে শিশু দিয়ে দেওয়া হতো, এবং এরপরে এখানে বাঁশি বাজানো হতো জোরে জোরে। হ্যাঁ, তো এই মলক কেন্দ্রিক কিন্তু অনেক মুভিজও তৈরি হয়েছে, এবং এই ঘটনাগুলো বর্তমান সময়ে অসংখ্য জায়গায় ঘটছে। আমরা জানছি না, বাট তলে তলে ঘটছে। জেফ্রি এপিস্টনের মতো এরকম অসংখ্য মানুষজন রয়েছে, এবং তারা এরকম কাজকর্মগুলো কিন্তু আমাদের চোখের আড়ালে করছে। এইগুলো অনেকটাই ওপেন সিক্রেট। আমি আপনাদেরকে সেই ব্যাপারগুলো সব ডিটেলস দেখাচ্ছি। এখানে জেফ্রি এপিস্টন নিয়ে মূলত যে কথাগুলো হচ্ছে, যে তার কাজ ছিল কি, সে একজন যৌন নির্যাতক ছিল। তার একটি আইল্যান্ড, যে দ্বীপ, সেটার নাম হচ্ছে লিটল সেন্ট জেমস আইল্যান্ড। সেখানে বিভিন্ন ধনাঢ্য ব্যবসায়ী এবং প্রভাবশালী মানুষদেরকে নিয়ে অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করা হতো, অর্থাৎ নারীদের সাথে তাদের যে সম্পর্ক হতো সেটা ভিডিও করা হতো, এবং পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেইল করা হতো। এই কথাটা যে একেবারেই একটা অযৌক্তিক কথা, সেটা আমরা তো খুব সহজে বুঝতে পারি। তার কারণ হচ্ছে যে যদি এরকম ব্ল্যাকমেইলই করা হবে, তাহলে ওই ব্যক্তিগুলো বারে বারে কেন যাবে? বারে বারে যাবার কি প্রয়োজন ছিল? আর এটা কি তারা একজন আরেকজনকে বলে দিতে পারতো না, বা জেফ্রি এপিস্টনের বিপক্ষে কি তারা কোনো অ্যাকশনে যেতে পারতো না? পারতো। এখানে মূলত যে ঘটনাটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। প্রথমে জেফ্রি এপিস্টনের সেই দ্বীপটা দেখিয়ে নেই। জেফ্রি এপিস্টনের সেই যে দ্বীপ লিটল এসটি জেমস, সেই দ্বীপটা হলো এটি আমেরিকার ফ্লোরিডা থেকে 1770 কিলোমিটার দূরে। তো এই দ্বীপে আমি এটাকে বড় করে একটু দেখাই। এই হচ্ছে সেই দ্বীপটা। হ্যাঁ, এই যে লিটল সেন্ট জেমস। হ্যাঁ, এখানে আপনারা একটু দেখবেন যে এটা খেয়াল করবেন, এটা হচ্ছে সেই সূর্য ঘড়ি, এবং এইটা হচ্ছে সেই বিল্ডিংটা, ওই যে ব্লু অ্যান্ড হোয়াইট কালার যে বিল্ডিং, সেটা। তো এখান থেকে মূলত কি হতো, এই ঘড়িটা আপনারা দেখেছেন যে এখানে মানুষের ছবি দেওয়া আছে, এবং এটা হচ্ছে সূর্য ঘড়ি, অর্থাৎ সূর্যের অবস্থানের উপর ডিপেন্ড করে এটা একদিকে ছায়া ফেলে, এবং সেই অনুযায়ী এটা সময় নির্দেশ করে। তো এই ঘড়িতে যখন কাঁটাটা এদিকে নির্দেশ করত, তখনই মূলত এই যে সবাই ভাবছে উপাসনালয়, এবং ব্যাকগ্রাউন্ডে নিউজ আছে যে এটি নাকি মিউজিক রুম হিসেবে ব্যবহৃত হতো। এই মিউজিক রুম হিসেবে ব্যবহৃত হবার পেছনে কিছু যুক্তি রয়েছে। কারণ হচ্ছে জেফ্রি এপিস্টন খুবই ভালো একজন দক্ষ একজন পিয়ানিস্ট ছিল, এবং এর ভেতর নাকি বড় একটা পিয়ানো ছিল। তো এই যে ঘরটা, হ্যাঁ, উপাসনালয় হিসেবে বলা হয়, সেখানে বেশ কিছু জিনিসপত্র রয়েছে, খুবই উইয়ার্ড জিনিসপত্র রয়েছে, যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘরের এই জায়গায় যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, একটা ভুতুম প্যাঁচার স্ট্যাচু। ভুতুম প্যাঁচা দিয়ে বোঝানো হয় যে খুব নলেজ, গুপ্ত জ্ঞান সম্পন্ন, খুবই স্মার্ট, খুবই সফল, এই অর্থে প্যাঁচাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে এই পাশে মলকের সেই স্ট্যাচু রয়েছে, আর এই সাইডগুলোতে রয়েছে বসার জায়গা। আমি এই ব্যাপারগুলো নিয়ে প্রসঙ্গগুলো টানছি। দেখেন, এই ঘরের ভেতর এমন একটা অবস্থা ছিল, সেটা হলো যে ঘরে ঢোকার পর অটোমেটিকলি দরজাটা আটকে থাকতো, অর্থাৎ ভেতরে প্রবেশ করার পর বাইরে থেকে না খোলা পর্যন্ত এই ঘরটা খোলা যেত না। জিনিসটা কিন্তু ধরতে হবে, বুঝতে হবে। তার মানে এখানে ধরেন কোনো শিশুকে যদি প্রবেশ করানো হতো, সে একা একা নিজে থেকে আর বের হয়ে আসতে পারতো না। ঘটনাটা কিন্তু এখানেই। তো এখানে মূলত যে ব্যাপারগুলো ঘটতো, এই যে দুইটা মনুমেন্ট আমি আপনাদের, এই স্ট্যাচু আপনাদেরকে দেখালাম, এবং আর আশেপাশে কিন্তু আরো এরকম ছোট ছোট স্ট্যাচু ছিল। এখন কিন্তু আর এই ঘরটার দৃশ্য এরকম নেই, কারণ অলরেডি অন্য একজন বিলিয়নিয়ার এই দ্বীপটা কিনেছেন, এবং এটাকে একটা রিসোর্ট বানিয়ে ফেলবেন। এখন আর এই চিত্র আপনারা দেখতে পারবেন না, বাট আগের সেই চিত্রগুলো ছিল, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মূলত আপনারা একটু দেখেন যে যখন এই মলকের কাছে বাচ্চা বলি দেওয়া হতো, শিশুদের বলি দেওয়া হতো, তখন আশেপাশ থেকে জোরে জোরে ফুৎকার দেওয়া হতো। হ্যাঁ, এবং সবাইকে জানানো হতো, বিভিন্নভাবে বাদ্য ঢোলের মাধ্যমে কিন্তু সেই রিচুয়ালটা পালিত হতো। এই দেখেন, তো এই রিচুয়াল আসলে পালিত যখন হতো, তখন তার সাথে এই যে ঢাক ঢোল পেটানোর একটা সম্পর্ক ছিল, তো মিলে যায়। এটা কিছুটা এখানে সত্য বলেছে তারা, যে এটা একটা মিউজিক রুম, বাট মিউজিকটা কখন হতো? যখন কিনা এর ভেতর ওই শিশুদেরকে দেওয়া হতো, এবং তারা যখন বাঁচার জন্য আর্তনাদ করত, উচ্চস্বরে চিৎকার করত, তাদেরকে টর্চার করা হয়, তাদের শরীর থেকে রক্তপাত করানো হয়, এবং এই রক্তপাতের মাধ্যমে এটাকে শয়তানকে খুশি করা,
আত্মা বিক্রির যে একটা মাধ্যম সেটা বোঝানো হয়, কেন করা হয়। এখন আমরা সেখানে যাচ্ছি যে কেন এত এত প্রভাবশালী মানুষেরা আসলে সেই দ্বীপে যেত, যদি কিনা তারা বুঝছে যে আমাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এই সকল মানুষেরা মূলত যেত শয়তানকে খুশি করার জন্য, শয়তানের পূজারী হবার জন্য, অর্থাৎ শয়তান তাকে খুশি করার মাধ্যমে অনেক কিছু সে প্রমিস করছে, যেগুলো কোরআনে রয়েছে যে তাদের শয়তানের কাছে আত্মা বিক্রি করা হয়। এই যে জেফ্রি এপিস্টনের একটা রুম, সেখানে দন্ত চিকিৎসায় যে রকম একটা বেড সেটা দেখানো হয়েছে এবং আশেপাশে বিভিন্ন মুখোশ দেওয়া রয়েছে এবং সেখানে বিভিন্ন ওয়ার্ড কিন্তু দেওয়া রয়েছে, ট্রাস্ট, ডিসিট, এরকম আরো রিসেপশন, এরকম আরো বেশ কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে। তো এগুলো মূলত আসলে সেখানকার যে সেখানে আসলে যে সকল প্রভাবশালী মানুষেরা যেত তারা মূলত জেনে শুনেই যেত। তারা কি করত, এই যে বেঞ্চগুলো আছে এখানে থেকে তারা পার্টিসিপেট করতো। ওকে, সো এটা হচ্ছে মূলত কাজ। এবং আপনারা দেখবেন যে বোহেমিয়ান গ্রোভ নামে সার্চ দিলে পাবেন, সেখানেও এরকম কথিত রয়েছে এবং অনেক আসলে প্রমাণ রয়েছে যে সেখানেও প্রতি বছর জুন আর জুলাই মাসে একটা গ্যাদারিং হয় এবং বিভিন্ন সেলিব্রিটিস থেকে শুরু করে হোমরা চোমরা মানুষেরা যান। তাদের কাজ কি হয় কেউই জানে না, 2 সপ্তাহ ব্যাপী একটা সেরিমনি হয়। তো আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম, ডিটেইল যেটা দেখালাম, সেটাই আপনারা বেশ কিছু জিনিস কিন্তু ধরতে পারলেন যে মূলত সেখানে কেন যেত। ওকে, এবং এই কাজগুলো কেন করা হতো। এরপরে আপনারা আরেকটা জিনিস একটু দেখেন যে এই যে জায়গায় বলি দেওয়া হতো তার পাশেই কিন্তু পানি, অবারিত ধারায় পানি এখানে প্রবাহিত হচ্ছে। এখানে কোনো কিছু যদি ফেলা হয় সেটা আর খুঁজে পাওয়া যাবে না, ট্রেস করা যাবে না, এরকম একটা সুযোগ ছিল। তো এই দ্বীপটাতে এই যে এখানে মূলত বড় সেই আবাসস্থলটা, এর পাশে এখানে একটা ছোট করে আবার আছে, আর এই সকল জায়গা মূলত আসলে খোলা জায়গা, সি বিচ। এত দূরে, মানে এখানে লিভিং স্পেসটা একদিকে আর তার জাস্ট অপোজিটে হচ্ছে এখানে এই যে উৎসর্গ বলি দেওয়ার সেই ঘরটা এবং এখানে সেই ঘড়িটা। এটা জাস্ট যখন এটা এদিকে ইন্ডিকেট করবে তখনই এখানে সেই নিয়ম অনুযায়ী উৎসর্গ করা হতো, বলি দেওয়া হতো। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে আমেরিকা এবং পাশ্চাত্যে শিশুদের হারিয়ে যাবার কিন্তু অসংখ্য নজির রয়েছে, ঘটনা রয়েছে। অর্থাৎ সেখানে শয়তানের পূজারীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। ইভেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে সেইটানিক টেম্পল দিয়ে থেকে শুরু করে অনেক কিছু এখন প্রকাশ্যে আসছে। একটা জিনিস প্রকাশ্যে আসছে না, সেটা হচ্ছে শিশু বলি দেওয়া, হিউম্যান স্যাক্রিফাইসের বিষয়গুলো এখানে আসছে না। বাট এগুলো একেবারেই সত্যি জিনিস। এগুলোর মাধ্যমে ক্ষমতা হাসিল করার একটা খায়েশ দুষ্ট লোকেদের অল টাইম ছিল, এখনো আছে, অতীতেও হয়েছে, আগামীতেও হতে থাকবে। মহান আল্লাহ তাআলা এসব থেকে আমাদেরকে হেফাজত করুক। আপনি এই সকল শয়তানি যে রিচুয়ালগুলো আছে এগুলো আপনি যখন আপনার আশেপাশে না দেখবেন ততক্ষণ আপনি বিশ্বাস করবেন না, বাট এগুলো অলরেডি চলছে, মারাত্মকভাবে চলছে। জেফ্রি এপিস্টন তার একটা উদাহরণ মাত্র, এর সাথে অসংখ্য মানুষজন জড়িত।